গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস কোথাও কেউ নেই। আজ ১৯ পর্ব। বাসর রাতে ঘোর বর্ষণ, পৃথিবী ভাসিয়ে নিয়ে যাবার মতো বৃষ্টি। খুব আনন্দ করছে সবাই। পাড়ার মেয়েরা বৃষ্টিতে ভিজে হইচই করছে, এ ওকে কাদা পানিতে মাখামাখি অকারণে হাসছে। একা শুয়ে আছেন। সমস্ত দিনের উত্তেজনায় তার হাঁপানির টান প্রবল হয়েছে। খুব কষ্ট হচ্ছে। হোক কষ্ট, আরও কষ্ট হোক, শুধু মেয়েটা সুখী হোক। আজ রাত হোক তার জীবনের শ্রেষ্ঠতম রাত। হাসিনার কেন জানি গা ছমছম করতে লাগলো। অন্ধকার ঘরে কে যেন এসে ঢুকেছে, নিঃশব্দে হাঁটছে। উৎসবের দিনে মৃত আত্মীয় স্বজনরা এসে উপস্থিত হন, তাই নিয়ম। তারাই কি এসেছেন? জাহানারার বাবা তো আসবেই। কে বলবে এই মুহূর্তে এই ঘরে হয়তো সেই আছে। মেয়েকে দেখে ফিরে যাবার মুহূর্তে অসুস্থ স্ত্রীকে দেখতে এসেছে। হাসিনা কাতর গলায় বলল, কে কে ওখানে? কোনো কিন্তু হাসিনার মনে হলো কেউ একজন এসে যেন তার পাশে বসলো। শব্দহীন স্বরে বলল, আমি। হবে না। হাসিনা ধরা গলায় বললেন, মেয়ের বিয়ে দিয়েছি। খুব ভালো করেছো। একা একা অনেক কষ্ট করলে হাসু। হাসিনা কাঁদতে কাঁদতে বললেন, তুমি পাশে ছিলে না, এটাই একমাত্র কষ্ট। এছাড়া অন্য কোনো কষ্টই না। তুমি কেমন আছো? রাত বাড়ছে, ঝড় বৃষ্টির চমৎকার একটি রাত। মুনা লক্ষ্য করলো আর সারাদিন বকুল মুখ শুকনো করে ঘুরে বেড়াচ্ছে। দুপুরে ভালো মতো খেলো না, খানিকটা মুখে দিয়ে উঠে পড়ল। মুনা বলল, কি হয়েছে রে? বকুল হাসি মুখে বলল, খিদে নেই। খিদে হলেই আবার খাবো। তুমি আজ অফিসে গেলে না কেন আপা? আজ শুক্রবার, অফিস বন্ধ। ও আচ্ছা, আমার কিছুই মনে থাকে না। বকুল উঠে গিয়ে এখানে শুয়ে পড়ল, হাতে গল্পের বই। পাড়ায় পাবলিক লাইব্রেরি হয়েছে, বাবু তার মেম্বার। আসছে ৭-৮ পাতা পড়ে বকুল সেসব বই ফেরত পাঠাচ্ছে। পড়তে ভালো লাগে না, অথচ আগে কোনো একটা বই পেলে শেষ না করে উঠতেই পারতো না। আজও পড়তে ভালো লাগছে না, হাই উঠছে। বকুল বই নামিয়ে রাখলো। ঘুম ঘুম আসছে, অথচ ঘুমোতে ইচ্ছে করছে না। কারোর সঙ্গে গল্প করতে পারলে ভালো লাগতো। গল্প করার মানুষ নেই। ঘুমাচ্ছিস নাকি বকুল? বকুল বিছানায় উঠে বসল। মুনা আপা গম্ভীর মুখে দরজা ধরে দাঁড়িয়ে। কিছু বলবে আপা? তোর কি হয়েছে বলতো? কি আর হবে, কিছু হয়নি। জহির কি রাগ করে চিঠিতে কিছু লিখেছে? না তো। বিশ্বাস না হলে তুমি চিঠি পড়ে দেখো আপা, এনে দেই, ডয়ারে আছে। না, এনে দিতে হবে না। তোর কি বাচ্চা কাচ্চা হবে? বল তো ঠিক করে। বকুল অবাক হয়ে বলল, বাচ্চা কাচ্চা হবে কি জন্যে? বলল, যা জিজ্ঞেস করছি তার জবাব দে, হ্যাঁ বা না বল। না। নেত্রকোনা যেতে ইচ্ছে করছে জহিরের কাছে? না। ইচ্ছে না করলেও যেতে তো হবে। সারা জীবন এখানে পড়ে থাকবি? তোর নিজের ঘর সংসার আছে না? কি করে যায় আপা, আমার তো শরীর খারাপ, মাথার ঠিক নেই। মাথা খুব ঠিক আছে। আজে বাজে জিনিস যে দেখি। এখন তো আর দেখছিস না, ওইখানে গেলেই দেখব। তাহলে আবার চলে আসবি। আচ্ছা, তুমি যা বলো তাই। বকুল একটু আগে বন্ধ করা বই আবার মেলে ধরল। রাগে তার গা জ্বলে যাচ্ছে। আপা মাঝে মাঝে এমন সব কথা বলে যে মেজাজ খারাপ হয়ে যায়। মোনা বলল, এক করে বাবুকে নিয়ে চলে যা, বাকের ভাইও সঙ্গে যাবে। নয়তো জহির রাগ করবে। কে জানে, হয়তো করেও বসেছে। রাগ না করলে এর মধ্যে এখানে একবারও আসতো। রাগ করেনি। রাগ না করলেই তো ভালোই। মামলায় হার হয়েছে, এই জন্য মন টন খারাপ। আরেকটা কি মামলা দিয়েছে, ওইটাতেও হারবে। কে বলল হারবে? আমার মনে হচ্ছে একবার হাঁটতে শুরু করলে শুধু হাঁটতেই হয়। তোকে বলল কে? কেউ বলেনি, আমি জানি। আপা পান খেতে ইচ্ছে হচ্ছে, বাবুকে পাঠিয়ে একটা পান আনাও তো। ওই বাড়িতে থেকে থেকে আমার পান খাওয়ার অভ্যাস হয়ে গেছে। তুমিও একটা খাও আপা, ঠোঁট লাল হবে, দেখতে সুন্দর লাগবে।
মোনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরোলো। যতই দিন যাচ্ছে বকুলের ছেলে মানুষই ততই বাড়ছে। মানুষের বয়স বাড়ে, বকুলের বয়স কমছে, শরীরও খারাপ হচ্ছে। এই বয়সী মেয়েদের চোখে মুখে যে উজ্জ্বল আভা থাকে, বকুলের তা নেই। রাতে খেতে বসেও খানিকক্ষণ ভাত নাড়াচাড়া করে বকুল উঠে পড়ল। মোনা বলল, কি হয়েছে রে? পেট ব্যথা করছে আপা। পেট ব্যথা করছে? বেশি? না, বেশি না। দুপুরে তো খাসনি। শোবার আগে এক গ্লাস দুধ খাবো আপা, ওতেই হবে। মোনা দুধ নিয়ে নিজেই গেল। বকুল বিনা বাক্যে দুধ শেষ করে হঠাৎ নিচু গলায় বলল, তুমি যা বলছিলে তাই সত্যি আপা। আমি কি বলছিলাম? ওই যে দুপুরে বললে বাচ্চা হবার কথা। সে কি? এখন কি করব আপা? কি করবে মানে? কড়াকড়ির কি আছে? বাবুকে মিষ্টি দিয়ে একটা পান আনতে বলো তো আপা, খেতে ইচ্ছে করছে। আলাদা করে একটা জর্দা আনে যেন। আমি নিজেই বাবুকে বলতাম, কিন্তু এখন ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়ে হয়েছে সমস্যা। বকুল হাসছে, কেমন অদ্ভুত ভয় এবং সংকোচ মেশান হাসি। মোনা এসে বসল বকুলের পাশে। বকুল প্রায় অস্পষ্ট স্বরে বলল, রাগ করনি তো আপা? রাগ করবো কেন? বাচ্চা হচ্ছে এই জন্যে। পাগলের মতো কথা বলছিস কেন রে বকুল? তুই কি পাগল হয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ আপা, পাগল হয়ে যাচ্ছি। পুরোপুরি যেদিন হব সেদিন বুঝবে। আমাকে পাগলা গারদে রেখে আসতে হবে। বকুল এবার কাঁদতে শুরু করলো। শিশুদের কান্না। সবাইকে জানাতে হবে যে কান্না শুরু হয়েছে। চোখের পানি তেমন থাকবে না, ফুপানোর শব্দ থাকবে। শরীর বারবার দুলে উঠবে। আশেপাশে সবাই বুঝবে ভয়াবহ কিছু ঘটে গেছে। কাঁদছিস কেন রে বকুল? মনের দুঃখে কাঁদছি। এত কি তোর মনের দুঃখ যে কাঁদতে হবে? তাহলে যাও, মনের আনন্দে কাঁদছি। মোনা হেসে ফেলল। তার হাসি দেখে বকুলেরও হাসি পেয়ে গেল। অনেক কষ্টে সে হাসি থামিয়ে রাখল। মোনা বলল, কাল ভোরে তোকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাব। তারপর জহিরকে টেলিগ্রাম করব চলে আসতে। বাচ্চা না হওয়া পর্যন্ত তুই থাকবি আমার কাছে। আমার বুঝি ঘর সংসার নেই আপা? একটু আগেই না থাকতে চাচ্ছিলি? এখন চাচ্ছি না। বেশ তো, জহির এসে নিয়ে যাবে। মোনা বকুলের হাত ধরে খানিকক্ষণ বসে রইল। মোনার মুখ এখনো হাসি হাসি। বকুল খানিকটা গম্ভীর হয়ে আছে। কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু বলতে পারছে না। কিছু বলবি বকুল? কি বলবি? বলে ফেল। বাবু যেন কিছু জানতে পারে না আপা। বাবু জানলে কি? লজ্জা লাগে আপা। বকুল মোনাকে জড়িয়ে ধরল। তার গা কাঁপছে। হয়তো আবার কাঁদছে, কিংবা কে জানে, হয়তো আনন্দে হাসছে। বকুলের হাসি কান্নার কোনো ঠিক ঠিকানা নেই। বুড়ো ডাক্তার সাহেব খুব আগ্রহ করে বকুলকে অনেক কিছু বললেন। সকাল বিকাল হাঁটতে হবে। শারীরিক পরিশ্রম খুব প্রয়োজন। এতে রক্তে অক্সিজেন বহন করার ক্ষমতা বাড়ে, শরীর সুস্থ থাকে। সুষম খাদ্যও খুব ইম্পর্ট্যান্ট। সেই সঙ্গে দরকার মানসিক প্রশান্তি। তিনি বকুলকে একটা চটি বই দিলেন, মা ও শিশু। বইটির মলাটে একটি শিশুর ছবি, যে মার দুধ খাচ্ছে। লজ্জায় লাল হয়ে বকুল বই হাতে নিল। ডাক্তার বললেন, তোমার বয়স কত? 16। এত অল্প? আজকাল তো এ বয়সে মেয়েরা মা হচ্ছে না। তবে মা হবার জন্য বয়সটা খারাপও না। তুমি কিন্তু খুকি প্রথম বাচ্চার পর খুব সাবধান হবে। শিশু দিয়ে দেশ ভর্তি করে ফেলা কোনো মানে হয় না। 1 মাস পরে আবার আসবে। বকুল মাথা কাত করল। লজ্জায় তার মুখে কথা ফুটছে না। ডাক্তার সাহেব বললেন, 1 মাস পর যখন আসবে তখন বাচ্চার হার্টবিট তোমাকে শুনিয়ে দেব। আর 1 মাস পর থেকেই হার্টবিট করতে শুরু করবে। নিজের বাচ্চার হার্টবিট শোনা একটা চমৎকার অভিজ্ঞতা। বকুল ফিসফিস করে বলল, কিভাবে শুনবো? খুব সোজা, ওই দিন টের পাবে। মোনা ডাক্তার সাহেবের কথাবার্তায় বেশ অবাক হচ্ছে। কোনো ডাক্তার রোগীর সঙ্গে এত আগ্রহ নিয়ে কথা বলেন না। ইনি বলছেন, এমন না যে এর কাছে রুগী আসে না। অনেকদিন পর একজন রুগী পাওয়া গেছে। ডাক্তার সাহেবের চেম্বার ভর্তি রুগী। নম্বর লেখা স্লিপ হাতে নিয়ে সবাই অপেক্ষা করছে। বকুলের জন্য এই বুড়ো ডাক্তারের এতটা আগ্রহ দেখালো কেন সে? চলে আসবার সময় দরজা পর্যন্ত এগিয়ে মৃদু গলায় বলল, রিকশা চলাফেরা করলে সাবধানে করবে, যেন ঝাঁকুনি না লাগে, কেমন? পৃথিবীতে অনেক রহস্য আছে,
সেসব রহস্যের একটি হচ্ছে মানবিক সম্পর্ক। এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। হঠাৎ যে কোনো একজন মানুষের জন্য হৃদয় মমতায় উদ্বেলিত হতে পারে। মুনা ডাক্তারের ঘর থেকে বেরিয়ে বলল, চল বকুল, তোর বাচ্চার জন্য কিছু একটা কেনা যাক। বকুল লজ্জিত গলায় বলল, কি কিনবে? চল নিউ মার্কেট গিয়ে দেখি কি পাওয়া যায়। আমি তো চাই জানিও না কিছু। লজ্জা লাগে যে আপা। লজ্জার কি আছে? তাছাড়া তোরই যে বাচ্চা তাও তো কেউ বুঝবে না। নিউ মার্কেট থেকে কিনবে না করে অনেক কিছু কেনা হয়ে গেল। যাই দেখে তাই বকুলের পছন্দ হয়ে যায়। নিচু গলায় বলল, এটা কিনবো আপা, বেবি সোপ। এত দাম চাচ্ছে? থাক, লাখ সাবান দিয়ে গোসল করলেই হবে, এত বাবুয়ানির দরকার নেই। বকুলের মুখের দিকে তাকিয়ে মুনাকে বাধ্য হয়ে বলতে হলো, কিনে নে। এই টাওয়াল কিনবো আপা, হাত দিয়ে দেখো কত নরম, পছন্দ হলে নে। পরে কিনলেও তো হবে, এত আগে ভাগে কিনে লাভ কি আপা? তাহলে পরে কিনবো। কিন্তু পরে যদি না পাওয়া যায়, ভালো জিনিস কিছুই থাকে না। তাহলে কিনে ফেলাই ভালো। গভীর সুখ ও গভীর আনন্দে বকুলের চোখ ঝলমল করে। তার দিকে তাকিয়ে মুনার বড়ই মায়া লাগে। পুটলা পুটলি সব বকুলের নিজের হাতে, মুনার কাছে দিতে রাজি না। মুনা বলল, তোর কষ্ট হচ্ছে, কিছু আমার কাছে দে। বকুল হাসি মুখে বলল, কষ্ট হচ্ছে না আপা, তাছাড়া পরিশ্রম করার দরকার, ডাক্তার সাহেব তো তাই বললেন। কিছু খাবি? খিদে পেয়েছে? পেয়েছে, ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। চল কিছু খাই। ঝাল খেলে বাচ্চার আবার ক্ষতি হবে না তো আপা? ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করা দরকার ছিল। বাসায় ফেরার পথে একবার থেমে জিজ্ঞেস করে যাব আপা? তা করা যেতে পারে। কাঠের একটা দোলনা বানাতে দিতে হবে। তুমি এরকম করে হাসছো কেন আপা? যা, আর হাসবো না। তোমার অনেক টাকা খরচ করিয়ে দিলাম। তা দিলি, কি আর করা। তুমি আবার মনে মনে আমার উপর রাগ করছো না তো? করছি। বকুল হাসলো, চমৎকার হাসি। মুনার মনে হলো এত সুন্দর করে বকুল এর আগে কখনো হাসিনি। সকালবেলার রোদ এসে পড়েছে তার মুখে। গায়ে হালকা নীল রঙের একটা শাড়ি, সেই নীল রঙের আভা পড়েছে তার মুখে। চমৎকার ছবি। জহির বৃহস্পতিবার ভোরে এসে উপস্থিত। তার দিকে তাকিয়ে আটকে উঠতে হয়। মুখে খোঁচা খোঁচা দাড়ি, অনেকদিন চুল কাটা হয়নি বলে মাথা ভর্তি ঝাঁকড়া চুল। এই গরমে গায়ে হলুদ রঙের ময়লা একটা কোট। বাসায় পা দিয়ে প্রথম যে কথাটি বলল তা হচ্ছে, বিরাট ভুল হয়ে গেল, নিতান্ত বেকুবের মতো কাজ করেছি, ছি ছি ছি। বেকুবের মতো কাজ আর কিছুই না। সঙ্গে সে একটা মাছ নিয়ে এসেছিল, রুই মাছ। ট্রেনের সিটের নিচে রাখা ছিল। নামার সময় মাছ না নিয়েই নেমে এসেছে। মুনা বলল, এখন আর আফসোস করে কি হবে? মাছ গেছে গেছে, রুই মাছ ঢাকাতেও পাওয়া যায়। তোমার এই অবস্থা কেন? দেবদাসের মতো লাগছে। গালে অ্যালার্জির মতো হয়েছে আপা, বেলের ছোঁয়ালেই ফুলে ওঠে, এই জন্য দাড়ি কাটা বন্ধ। মন মেজাজও খারাপ। কেন? পরপর 2টি মামলায় হেরেছি, তৃতীয় একটা শুরু হয়েছে। এটা তো মনে হচ্ছে হারব। ঢাকা আসার মূল কারণ হচ্ছে বড় বড় উকিল ধরব। টেলিগ্রাম পাওনি? না তো, কিসের টেলিগ্রাম? ঠিক আছে, পরে শুনবে। যাও, মুখ ধোও, দয়া করে কাপড়গুলোও বদলাও। এত ময়লা কাপড় তোমার আছে জানতাম না। জহির টেলিগ্রামের বিষয়ে কোনো রকম আগ্রহ প্রকাশ করলো না। গোসল করার পরপর 2 কাপ চা খেয়ে চাদর গায়ে ঘুমিয়ে পড়ল। টানা ঘুম। মনে হচ্ছে দীর্ঘদিন সে আরাম করে ঘুমোতে পারছে না। মনে অফিসে যাবার আগে বকুলকে বলে গেল, ঘুম ভাঙলেই সব গুছিয়ে বলবি। জহিরের মন টন খুব খারাপ, খবরদার ঝগড়া টগড়া করবি না। বকুল অবাক হয়ে বলল, শুধু শুধু ঝগড়া করব কেন? জহির রেগে কিছু বললেও চুপ করে থাকবি। ওইবার রেগে রেগে কথা বলবে কেন? রাগ করার মতো আমি কি করলাম? তুই বড়ই বোকা বকুল। এরকম বোকা হলে তো মুশকিল। তোমার মতো চালাক হলে আপা মুশকিল। চালাক মেয়েরা বিয়ে টিয়ে কিছু করতে পারে না, একা একা থাকে এবং মনে করে বিরাট একটা কাজ করা হলো। মুনা অবাক হয়ে তাকিয়ে রইল। কি অদ্ভুত কথা বকুলের, চোখ মুখ শক্ত করে কথা বলছে। আগের বকুলকে এখন আর চেনা যাচ্ছে না। মুনা কিছু বলল না, বাবুকে সঙ্গে নিয়ে চলে গেল। বাজার করে বাবুকে পাঠাবে। ঘরে প্রায় কিছুই নেই। আজও নিশ্চয়ই অফিসে যেতে দেরি হবে। দুপুরবেলা জহির ঘুম থেকে উঠল, হাত মুখ ধুয়ে খেতে বসলো। খেতে খেতেই বকুলের খবর শুনে সহজ গলায় বলল,
ভালোই তো। আমি অবশ্য আগেই সন্দেহ করেছিলাম। ডাক্তারকে দিয়ে কনফার্ম করিয়েছো তো? হুম। এখন খাওয়া দাওয়া ঠিক করবে। তোমার অ্যানিমিয়ার ভাব আছে। নতুন শিশু প্রসঙ্গে এখানেই তার আগ্রহের সমাপ্তি। যেন যা বলার বলা হয়ে গেছে, আর কিছু বলার নেই। নতুন একটি শিশু আসার ঘটনাটা যেন কোনো ঘটনাই না, জ্বর বা সর্দি হবার মতো একটা ব্যাপার। বকুল, বলো, তোমার ওই অসুখটা সেরেছে? স্বপ্ন টপ্ন কী যেন দেখতে? সেরেছে। গুড। আমি ভেবেছিলাম এসে দেখব তোমাকে পাগলাগারোতে ট্রান্সফার করা হয়েছে। কিছুক্ষণ পর পর হা হা হি হি করছো। বকুল কিছু বলল না, ডালের বাটি এগিয়ে দিল। জহির বলল, যন্ত্রণা যখন শুরু হয় চারদিক থেকে একসঙ্গে শুরু হয়। আটপাড়ার জলমহাল হাতছাড়া হবার উপক্রম হয়েছে। কেন? আরে কাগজপত্র কিছু নেই, সরকারি রেকর্ডে গণ্ডগোল। আমি তো এইসব নিয়ে কখনো মাথা ঘামাইনি, মা দেখতো। কি করে রেখেছে, এখন আমার মাথায় হাত। পথের ফকির হয়েছি, বুঝলে, স্ট্রিট বেগার। এমন অবস্থা হয়েছে শান্তিমতো ঘুমোতে পারি না। ঘুমোতে পারো না কেন? মা সারাক্ষণ কাঁদে, দরজায় মাথা বাড়ি দেয়। এর মধ্যে ঘুমোবো কী করে বলো? একদিন আবার পুকুরে ডুবে মরতে গিয়েছিল, বিরাট কেলেঙ্কারি। এসব কথা তো কিছু লেখনি। লেখার মতো কোনো কথা তো না। চা করো তো বকুল, ভাতটা শেষ করেই চা খেয়ে রওনা হব। কোথায় রওনা হবে? 3জন দেওয়ানি উকিলের অ্যাড্রেস নিয়ে এসেছি, দেখি বেটাদের কাউকে রাজি করানো যায় কি না। জহির চা পুরোপুরি শেষ করলো না, 2 চুমুক দিয়ে বের হয়ে গেল। তার ভাবভঙ্গি পুরোপুরি স্বাভাবিক, এরকম বলা যাবে না। কিছুক্ষণ পর পর বড় বড় নিঃশ্বাস ফেলছে। বকুলের বড় মায়া লাগছে। সারাক্ষণ তার ইচ্ছে হচ্ছিল বলে, তুমি যেখানে যাও, কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যাও, আমি সারাক্ষণ তোমার সঙ্গে থাকবো। বলা হলো না, লজ্জা লাগতে লাগলো। জহির ফিরল রাত 11টার দিকে, বিধ্বস্ত চেহারা। বাঁ হাতের কনুইয়ের কাছে অনেকটা কেটে গেছে, হলুদ স্বাদ রক্ত জমে কালচে হয়ে গেছে। জহির বিব্রত স্বরে বলল, রিক্সা থেকে তাড়াতাড়ি নামতে গিয়ে এই অবস্থা। বকুল গরম পানি দিয়ে হাত ধুয়ে দিল। ঘরে ডেটল ছিল না। বাবু 1 বোতল ডেটল তুলা গস কিনে আনলো। জহির বলল, অ্যাক্সিডেন্ট হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গেছিল, বুঝলে বকুল। ভাবলাম অযাত্রা, আসলে তা না। বেনিমাধব বাবুকে পেয়ে গেলাম। বেনিমাধবকে? খুব নামকরা লয়ার, দিনকে রাত করতে পারে, ঘাঘু লোক। কাগজপত্র দেখেই সব বুঝে ফেলল। কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল, তারপর বলল, দাগ নম্বরে গণ্ডগোল আছে। তখনই বুঝলাম এ হচ্ছে আসল জিনিস, এর কাছে হ্যাঙ্কি প্যাঙ্কি চলবে না। বকুলে বড় মায়া লাগছে। জহিরে কথা বলার ভঙ্গিতে বোঝা যাচ্ছে সে গভীর জলে পড়েছে, উদ্ধারের আশা নেই। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরে, ও তেমনি ধরেছে বেনিমাধবকে। রাতে ঠিকমতো খেতে পারল না। এক গাদা ভাত মাখিয়ে 2-1 নালা মুখে দিয়ে বলল, খেতে পারছি না বকুল। কেন খেতে পারছো না? বুঝতে পারছি না, খুব খিদে লেগেছিল, হঠাৎ খিদেটা মরে গেল। একটু দুধ দেই? দুধ গুড় মাখিয়ে খাও। দাও। দুধ দেয়া গেল না, ঘরে দুধ ছিল না। বকুলের কেন জানি কান্না পেতে লাগলো। আহা, বেচারি দুধ ভাত খাবার জন্য হাত গুটিয়ে বসেছিল। বকুল ভেবে রেখেছিল রাত জেগে অনেক গল্প করে জহিরের মনটা সে ভালো করবে। গল্প ছাড়াও তো পুরুষদের অন্য সব দাবিও থাকে, সেই সব সে খুব আগ্রহ করে মেটাবে। ঘুমানোর সময় ঘুমোবে জহিরকে জড়িয়ে ধরে। আহা, বেচারা একা একা কত ঝামেলা সহ্য করছে, আর তাকে একলা ঝামেলা সহ্য করতে দেবে না। এবার সে নিজেও সঙ্গে যাবে। জহির বলল, 1 কাপ আদা চা খাওয়াবে বকুল? শরীর কেমন ঝিম মেরে গেছে, কিচ্ছু ভালো লাগছে না। তুমি বিছানায় শুয়ে থাকো, আমি চা বানিয়ে আনছি। মাথা ধরা ট্যাবলেট থাকলেও একটা নিয়ে এসো, মাথাটা কেমন ধরা ধরা মনে হচ্ছে। বকুল চা নিয়ে এসে দেখলো জহির ঘুমোচ্ছে, ক্লান্ত শ্রান্ত মানুষের ঘুম। বড় বড় করে নিঃশ্বাস ফেলছে, মাথাটা বালিশ থেকে খানিকটা সরে গেছে। বকুলের ঘুম এলো না। জহিরকে জড়িয়ে ধরে সে জেগে রইল। পুরনো কথা মনে পড়তে লাগলো। প্রথম যখন পরিচয় হয় জহিরের সঙ্গে, কথা বলতে কেমন ভয় ভয় লাগতো, আবার ভালোও লাগতো। জহিরে ফার্মেসির সামনে দিয়ে যাবার সময় সে হাঁটতো মাথা নিচু করে, যাতে জহির তাকে দেখতে না পায়। অথচ মনে মনে সারাক্ষণ চাইতো
জহির তাকে দেখে ফেল। প্রায় সব দিনই জহির তাকে দেখত। জহির দেখত না সেদিন এমন কষ্ট হতো যে চোখে পানি এসে যেত। আবার চোখে পানি আসার জন্য নিজের উপর রাগ লাগত। কি অদ্ভুত সময় গেছে। ইস, এই সময়টা আবার ফিরে আসবে না। ভালোবাসার মানুষদের সঙ্গে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। বকুল, কি কটা বাজে দেখো তো? জহির বিছানা থেকে উঠে বসলো। এদিক ওদিক তাকাচ্ছে, যেন ঠিক বুঝতে পারছে না সে কোথায়। বকুল বাতি জ্বালালো, ঘড়ি দেখলো। কটা বাজে? 1:30। চা এনে দেখি তুমি ঘুমিয়ে পড়ছো, তাই আর জাগায়নি। ঠান্ডা পানি খাও তো, খুব গরম লাগছে। জানালা খোলা না? হ্যাঁ খোলা। দম বন্ধ বন্ধ লাগছে। বকুল পানি নিয়ে এসে দেখে জহির সিগারেট ধরিয়েছে। 2 চুমুক পানি খেয়েই সে গ্লাস নামিয়ে রাখলো। করুণ গলায় বলল, শরীরটা কেমন যেন লাগছে। কেমন লাগছে বুঝতে পারছি না। শরীর খারাপ লাগছে তো সিগারেট টানছো কেন? জহির সিগারেট ফেলে দিল। বকুল লক্ষ্য করলো জহির খুব ঘামছে। সে ক্ষীণ স্বরে বলল, তলপেটে কেমন জানি চিনচিনে ব্যথা হচ্ছে, বমি বমি লাগছে। আপাকে ডেকে আনবো? ওনাকে ডেকে এনে কী হবে, উনি কি করবেন? তুমি বরং চিনির শরবত করে দাও, তৃষ্ণা লাগছে। বকুল চিনির শরবত করে আনলো। 2 চুমুক দিয়ে শরবতের গ্লাস নামিয়ে জহির ক্লান্ত গলায় বলল, বোধহয় মারা যাচ্ছি। কি বলছো তুমি? মারা যাবে কেন? আপাকে ডাকো, শরীরটা বেশি খারাপ লাগছে, মনে হচ্ছে স্ট্রোক। আমাকে শোহরাত দিতে নিতে বলো, আমি নিজে ডাক্তার। মোনা বাবুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। বাকেরকে খুঁজে বের করতে হবে। জহিরকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। এক একটা মিনিটও এখন মূল্যবান। বাকের ঘরে ছিল, স্যান্ডেল খুঁজে বের করার সময়ও সে নিল না। খালি পায়ে ছুটে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে, কি করার জন্য যাচ্ছে তাও সে জানে কি না কে জানে। বাকের অসাধ্য সাধন করল। 40 মিনিটের মাথায় জহিরকে হাসপাতালে নিয়ে যেতে পারল। বড় রকমের একটা ঝাপটা সামলান গেল। তবে জহিরের শরীরের বাঁ অংশ অচল হয়ে গেল। বকুল ক্রমাগত কাঁদছিল। জহির ক্ষীণস্বরে বলল, কাঁদার কিছু নেই, ঠিক হয়ে যাব। আমি ডাক্তার, আমার কথা বিশ্বাস করো। বকুল কোনো কিছুতেই বিশ্বাস করতে পারছে না। সে শুধু দেখছে একজন সুস্থ সবল মানুষ হঠাৎ পা নাড়াতে পারছে না। এটা কেমন করে হয়? মোনা বলল, এরকম বিশ্রী করে কাঁদছিস কেন? বকুল থমথমে গলায় বলল, সুন্দর করে কাঁদাটা কেমন আমি জানি না আপা, তাই বিশ্রী করে কাঁদি। তোমার ভালো না লাগলে তুমি অন্য ঘরে যাও। জহিরের শরীর দ্রুত সারবে ভাবা গিয়েছিল, তত দ্রুত সারল না। মাসখানেক পর দেখা গেল ডান পা কিছু কিছু নাড়াতে পারে, বাঁ পায়ের আঙ্গুল নাড়াতে পারে, এর বেশি কিছু না। এভাবে হাসপাতালে পড়ে থাকার কোনো মানে হয় না। জহির নেত্রকোনায় ফিরে গেল। সঙ্গে গেল বকুল এবং বাবু। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি বিখ্যাত উপন্যাস কোথাও কেউ নেই। আজ পর্ব 19। আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। গল্পকথন বাই জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।